সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটিও যথারীতি গণিত বিভাগের জন্য। গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রদের নন মেজর একটি অর্থনীতি বিষয়ের একটি কোর্স আছে। কোর্সটি হচ্ছে প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স। এই কোর্সটির আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম, তৃতীয় অধ্যায় পড়ছিলাম। তৃতীয় অধ্যায়ের অনেকগুলো টপিক আমরা পড়েছি। আজকের টপিকটি হচ্ছে, আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু সবাই দেখো। আজকের টপিকটি হচ্ছে বাজার ভারসাম্য কি, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকি প্রভাব ব্যাখ্যা করো। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতে চলে যাচ্ছি প্রথম টপিকটি, বাজার ভারসাম্য কি। প্রিয় ছাত্ররা, আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, বাজার ভারসাম্য দেখেছিলাম। তো বাজার ভারসাম্য গত ক্লাসের একটু আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। বাজারে দু ধরনের ব্যক্তির আনাগোনা থাকে, তাই না? মানে বাজারে দুটো শক্তি থাকে বা দু ধরনের দল থাকে, দুটি দল। একটি হচ্ছে ক্রেতা, আরেকটি হচ্ছে বিক্রেতা। এই দুই দল থেকে দুই রকমের শক্তি কাজ করে। একটি হচ্ছে ক্রেতা থেকে আসে চাহিদা বিষয়টি, আর বিক্রেতা থেকে আসে যোগান বিষয়টি। হ্যাঁ, তো চাহিদা যোগান কি তোমাদেরকে মোটামুটি গত ক্লাসগুলোতে অনেক ধারণা দিয়েছিলাম। এখন ক্রেতা যে চাহিদা করবে, ক্রেতা সবসময় চাইবে কোনো একটি প্রোডাক্ট সবচেয়ে কম দামে যেটি কেনা যায়, মানে তার উপযোগও সর্বোচ্চ হবে এবং দামও কম হবে। এটা হচ্ছে ক্রেতার লক্ষ্য। আর বিক্রেতা চাইবে সে যে দ্রব্যটি বিক্রি করবে সেটি সবচাইতে বেশি দামে যদি বিক্রয় করা যায় তখনই তার লাভ। অর্থাৎ তার লক্ষ্য থাকে বেশি দামে বিক্রয় করা, ক্রেতার লক্ষ্য থাকে কম দামে ক্রয় করা। আমরা কিন্তু সবাই ক্রেতা, আবার আমাদের মধ্যে কখনো কখনো কেউ কেউ বিক্রেতা, অর্থাৎ কেউ উৎপাদনকারী বা প্রোডাক্ট বিক্রয়ের সাথে যুক্ত থাকে। তাহলে ক্রেতা যদি আমরা হই, আমাদের লক্ষ্য থাকবে কম দামে দ্রব্যটি ক্রয় করব। বিক্রেতা যদি আমরা হই, আমাদের লক্ষ্য থাকবে বেশি দামে দ্রব্যটি বিক্রি করব। ফলে আমাদের মধ্যে কি হবে? দর কষাকষি হবে। এই দর কষাকষির মাধ্যমে যে পর্যায়ে গিয়ে ক্রেতা বিক্রেতা একটি ভারসাম্য অবস্থাতে পৌঁছাবে, সেই অবস্থাকে বলা হয় ভারসাম্য। অর্থাৎ দুটি বিপরীত চলক, একটি মধ্যবর্তী বিষয়, অর্থাৎ দাম একটি মধ্যবর্তী বিষয়। এই দুটি বিপরীত চলক যে দামে ভারসাম্যে পৌঁছায় সেই দামটিকে ভারসাম্য দাম বলে। আর ওই দামে যেই পরিমাণ প্রোডাক্ট ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। আর এই প্রক্রিয়াটাকে বাজার ভারসাম্য বলে। যখনই চাহিদা যোগান ঘাত প্রতিঘাতে একটি স্থির বিন্দুতে পৌঁছাবে তখনই বাজার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আর ভারসাম্য মানে আমরা জানি চলকগুলো যদি স্থির অবস্থায় পৌঁছায়, ওই অবস্থা থেকে যদি নড়াচড়া করতে না চায় তাকে ভারসাম্য অবস্থা বা স্থিতি অবস্থা বলে। তাহলে আমরা বাজার ভারসাম্য বুঝেছি। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, যিনি সবসময় বলেছেন বাজারে একটি অদৃশ্য হাত কাজ করে, ইনভিজিবল হ্যান্ড যাকে বলে। এই অদৃশ্য হাতের মাধ্যমে দেখা যায় অনেক সময় বাজারে চাহিদা অনেক বেড়ে যায়, সেই তুলনায় প্রোডাক্টের যোগান দেওয়া সম্ভব হয় না। আবার যোগান অনেক বেড়ে যায়, সেই তুলনায় চাহিদা সে পরিমাণ পাওয়া যায় না। এই যে বাজারের যে কর্মকাণ্ডগুলো কারো দ্বারা না, অদৃশ্য একটা শক্তির মাধ্যমেই
পরিচালিত হয়। এখানে অদৃশ্য শক্তি বলতে অনেক কিছুকেই বোঝানো হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, আবার অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের বাম্পার ফলন, আবার অনেক সময় দেখা যায় যে ক্রেতার আয়, রুচি, আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো সব মিলিয়ে আমরা বলতে পারি একটির কারণেই একটির সাথে অপরটি জড়িত, আর প্রত্যেকটির কারণেই বাজারে ভারসাম্যের নড়াচড়া হয়। এগুলোকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড। এই অদৃশ্য শক্তি দ্বারা বাজার ভারসাম্যটি পরিচালিত হয়। তাহলে আমরা এখন চলে যাই কিভাবে বাজার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। প্রিয় ছাত্ররা, এই যে চাহিদা, তোমরা অবশ্যই পড়েছ, মনে আছে, চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কি? কিউডি সমান এ মাইনাস বিপি, এরকম পড়েছ। আর যোগান অপেক্ষক কিউএস সমান সি প্লাস ডিপি, এরকমই পড়েছ। এখন এখানে যদি আমরা সংখ্যা বসাই, অর্থাৎ অঙ্ক করতে পারবো, এরকম ভারসাম্য দাম বের করতে হবে, পরিমাণ বের করতে হবে। যদি অঙ্কের মাধ্যমে করি তাহলে কিভাবে দাঁড়ায় একটু দেখো। আচ্ছা দেখো, কিউডি বা চাহিদার পরিমাণ যদি ধরি, এগুলো কাল্পনিক কিছু সংখ্যা। আবার কিউ এস সমান যদি ধরি 500 পি মাইনাস 500। দেখো আমাদের মূল যোগান সমীকরণ কেমন? মূল যোগান সমীকরণ কিন্তু এটা, মাইনাস সি প্লাস ডিপি, অর্থাৎ দামের পরিবর্তনটা ধনাত্মক, এই দামের পরিবর্তনটা ধনাত্মক, ধ্রুবরাশিটা ঋণাত্মক। আবার চাহিদা সমীকরণ যদি দেখায়, একটু আগে দেখিয়েছি এ মাইনাস বিপি, এই যে দামের পরিবর্তনটা ঋণাত্মক আর ধ্রুবরাশিটা ধনাত্মক। এই রাশিগুলোতেই আমি এই কাল্পনিক সংখ্যাগুলো বসিয়েছি। এই কাল্পনিক সংখ্যাগুলো দিয়ে আমরা এখান থেকেই বের করব চাহিদা এবং ভারসাম্য দাম এবং পরিমাণ। তাহলে আমরা কি পি এর মান বের করব। এখান থেকে আমরা কি বের করব? ভারসাম্য দাম বা পি কত, ভারসাম্য পরিমাণ বা কিউ কত, এখান থেকেই বের করব। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা একটু দেখি কিভাবে বের করে। আমরা জানি বাজারের ভারসাম্য অবস্থায় কোন সিচুয়েশন থাকে, একটু আগেই বললাম, চাহিদা এবং যোগান সমান হয়ে পড়ে। তো ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান সমান হলে কি দাঁড়ায়? 4000 মাইনাস 400 পি ইকুয়াল টু 500 পি মাইনাস 500। এই তো, এখান থেকে আমরা পি এর মান যেহেতু বের করব, তাহলে এইভাবে বের করতে পারি। মাইনাস 900 পি ইকুয়াল টু মাইনাস, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাহলে মাইনাস সাইনটা চলে যাবে। আর পি এর মান কত দাঁড়াবে তখন? পি এর মান হবে 500। তাহলে মাথায় রেখো, আমরা বের করছি কিন্তু পি এর মান, ভারসাম্য দাম এবং পরিমাণ। তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে গেলে আমাদের কাছে এখনই দাম বের হয়ে গেছে। ভারসাম্য দাম কত এসছে? 500 টাকা। ভারসাম্য দাম এসছে 500 টাকা। এখান থেকেই ভারসাম্য পরিমাণ আমরা বের করব। হ্যাঁ, এই পি এর মানটা যোগান সমীকরণে বা চাহিদার সমীকরণ যে কোনো একটাতে বসালেই আমাদের কাছে পরিমাণটা বেরিয়ে আসবে। যোগান সমীকরণ বা চাহিদার সমীকরণ যে কোনো একটাতেই আমরা পি এর মানটা বসাবো। ধরে নাও যে আমরা এখানে বসালাম, যোগান সমীকরণে বসালাম পি এর মান 500
ইন্টু এই যে পি পেয়েছি 500 মাইনাস 500 কত দাঁড়ায়? আচ্ছা, তাহলে এখানে 25 যোগানের পরিমাণ কত দাঁড়ায়? যোগানের পরিমাণ দাঁড়ায়, আচ্ছা আমরা আরেকটু ইয়ে করে নিই, এখানে আরেকটু মডারেট করে নিই, সহজ যেটা হয় কিউডি দাম পি, পি এর মান আমরা এখানে বসাই 400 গুণ 500, পি এর মান বসাই 4000, এখানে হয় 4 5 20, তাহলে দেখো কত দাঁড়ায় এখানে 400 গুণ এখানে, ও সরি আমাদের তো ভুলটা এখানে হয়েছে, এখানে হবে পি এর মান কত 500 না 5 টাকায়, দেখো এই যে 5 নং 45, দুটো শূন্য চলে যাবে, দুটো শূন্য চলে যাবে 5, হ্যাঁ তাহলে আমরা এখানে পেয়েছি 5, হয় 2000, 4000 থেকে 2000 চলে গেলে হয় 2000, অর্থাৎ আমরা পি ভারসাম্য দাম পি বার পেয়েছি 5 টাকা, কিউ ডি বা কিউ এস যেখানেই বসাও, এই যে বার দিচ্ছি মানে ভারসাম্য, তাহলে হয় 2000 পরিমাণ 2000 একক, দাম হচ্ছে 5 টাকা আর পরিমাণ হচ্ছে 2000 একক, তাহলে আমাদের চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ বের হয়েছে। এটাকে যদি আমরা চিত্ররূপ দিতে যাই কি অবস্থা দাঁড়ায় একটু দেখো, এটাকে যদি চিত্ররূপ দিতে যাই এরকম একটা চিত্ররূপ দাঁড় হবে, সেটা হচ্ছে পরিমাণটা আমরা সব সময় এই যে ভারসাম্য পরিমাণ আর এখানে হবে ভারসাম্য দাম, হ্যাঁ দাম অপেক্ষক, যেহেতু আমরা জানি চাহিদা অপেক্ষক থেকে যে চাহিদা রেখাটি পাই সেটা বাম থেকে ডানে নিম্নগামী, যোগান অপেক্ষক থেকে যে যোগান রেখাটি পাই সেটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এখন এখানে যে ভারসাম্য বিন্দুটা দাঁড়ায়, এই ভারসাম্য দাম হলো 5 টাকা আর ভারসাম্য পরিমাণ কত হলো 2000 একক, এই হচ্ছে আমাদের ভারসাম্যের বাজার ভারসাম্যের চিত্ররূপ। আমি গত ক্লাসে পড়িয়েছি এই চিত্ররূপেই আমরা একসাথে ঘাটতি এবং উদ্বৃত্ত দেখাতে পারবো। কিভাবে? দাম বেড়ে গেলে যদি বাজারে কোনো কারণে এই যে অদৃশ্য শক্তি বলেছি দাম বেড়ে যায়, তখন যে অবস্থার সৃষ্টি হয় বাজারে চাহিদার তুলনায় যোগান অনেক বেড়ে যায়, চাহিদার তুলনায় যদি যোগান অনেক বেড়ে যায় তখন কি অবস্থা হয়? উদ্বৃত্তের সৃষ্টি হয়। দুটো পরিস্থিতির সৃষ্টি হয়, একটি হচ্ছে উদ্বৃত্ত পরিস্থিতি, আরেকটি কোনো কারণে কোনো প্রোডাক্টের দাম যদি কমে যায়, হ্যাঁ 5 টাকা থেকে কমে যায়, তখন কি অবস্থার সৃষ্টি হয়? দেখো এই যে যোগানের তুলনায় চাহিদা অনেক বেড়ে যায়, স্বাভাবিকভাবে দাম কমে গেলে নতুন নতুন ক্রেতা বাজারে প্রবেশ করবে এবং অনেক বেশি প্রোডাক্ট ক্রয় করা হবে, ফলে চাহিদা অনেক বেড়ে যাবে। এই চাহিদার তুলনায় যোগান দিতে না পারাটাকে কি বলা হয়? ঘাটতি। তাহলে আমরা এখানে দুটো পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই বাজার ভারসাম্যের ভেতরেই উদ্বৃত্ত অবস্থার সৃষ্টি হয় কখনো, আবার কখনো ঘাটতি অবস্থার সৃষ্টি হয়। তাহলে বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্যের চিত্ররূপ কি? এটিকেই আমরা বলবো ভারসাম্য দাম, আর এটিকেই আমরা বলবো ভারসাম্য পরিমাণ। প্রিয় ছাত্ররা,
আশা করি চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম প্রতিষ্ঠিত হয় তোমরা সেটা বুঝতে পেরেছ। এই ভারসাম্য দামের ভেতরেই কিছু বিষয় থাকে। বিষয়টা কি? যেমন দেখো, আমরা আরেকটি যে টপিক বলেছি, এই যে বাজার ভারসাম্যের উপর কর আরোপ করা হলে এবং ভর্তুকি আরোপ করা হলে কী প্রভাব পড়বে, এই টপিকটি তোমাদেরকে একটু পড়াচ্ছি। আমরা পড়েছি বাজার ভারসাম্য কী আর চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ধারিত হয়। এই দুটো বিষয় আমরা বের করেছি। দেখো, ভারসাম্য দাম পেলাম 5 টাকা আর পরিমাণ পেলাম 2000 একক। এখন এই দাম থাকা অবস্থায় বাজারে যদি কর আরোপ করা হয় বা যদি ভর্তুকি আরোপ করা হয় তখন কি অবস্থা সৃষ্টি হতে পারে আমরা একটু দেখব। প্রিয় ছাত্ররা, আমরা জানি একটি দেশের নীতি নির্ধারণ ক্ষমতায় কে থাকে? সরকার। অবশ্যই সরকার থাকে। সরকার সরকারই সব কিছু নিয়ন্ত্রণ যখন করে, সরকার চাইলে কোনো পণ্যের উপর কর আরোপ করতে পারে, আবার সরকার চাইলে কোনো পণ্যের উপর ভর্তুকি আরোপ করতে পারে। এগুলো, এই যে কর আরোপ, ভর্তুকি আরোপ, এগুলো কিন্তু পরিস্থিতির উপর ডিপেন্ড করে কর আরোপ করতে হয়, ভর্তুকি আরোপ করতে হয়। কর কখন আরোপ করা হয় বা কর আরোপ করা হলে কী অবস্থা সৃষ্টি হয়? সরকার যখন কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তখন সরকারের যখন রাজস্ব বাড়ানোর প্রয়োজন পড়ে তখন সরকার কি করে? নানাভাবে সব কিছুর উপর কর, যেমন আয় কর, ভূমি কর, দ্রব্য কর, বিক্রয় কর, এগুলো বিভিন্ন কর আরোপ করা হয়। টোল, এই যে যাতায়াতের উপর প্রোডাক্ট যে যায় আসে এগুলোর উপর টোল আরোপ করা হয়। এগুলো আরোপ করা হলে সরকারের আয় বৃদ্ধি পায়। এই সরকারের আয় বাড়ানোর উদ্দেশ্যেই সরকার কর আরোপ করে। কর আরোপ করলে কি হয়, কি পরিস্থিতির সৃষ্টি হয়? সরকার যখন কর আরোপ করে, তোমরা নিশ্চয়ই জানো কোনো দ্রব্যের উপর কর আরোপ করলে দ্রব্যের দাম কি হয়? দ্রব্যের দাম বেড়ে যায়। তখন এই যে উপকরণের দাম, যে প্রোডাক্ট উৎপাদন করা হবে সেই উপকরণের দামও কিন্তু বেড়ে যায়। উপকরণের দাম বৃদ্ধি পায়, আর উপকরণের দাম বেড়ে গেলে তখন কি অবস্থার সৃষ্টি হয়? তখন দেখা যায় যে উৎপাদন কমে যায়। আর উৎপাদন যখন কমে যায় তখন বাজারের যোগানের কি অবস্থা হয়? বাজারে যোগান কমে যায়। হ্যাঁ, বাজারে যখন যোগান কমে যায় তখন কি অবস্থার সৃষ্টি হয়? তখন যোগান রেখা বাম দিকে সরে যায়। এই যে ভারসাম্য অবস্থা থেকে যোগান রেখা বাম দিকে সরে যায়। আমি যে ধাপটা বা সাইকেলটা দেখালাম এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সরকার নিজের বা একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যদি আয় বাড়ানোর চিন্তা করে, সরকারের আয় বৃদ্ধি করার কৌশল অবলম্বন করে, তখন একটি হাতিয়ার হচ্ছে কর। এই কর যখন আরোপ করে কোনো দ্রব্যের উপর, বিশেষ করে এই দ্রব্যের উপর আরোপ করলে দ্রব্যের দাম বেড়ে যায়। আর দ্রব্যের দাম বেড়ে গেলে সে প্রোডাক্টটি যে উপকরণগুলো দিয়ে তৈরি হয় বা উৎপাদন হয়, উপকরণের দাম বেড়ে যায়। উপকরণের দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবে উৎপাদনকারীরা কি করবে? উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে। তাহলে উৎপাদন কমে যাবে, আর উৎপাদন কমে গেলে বাজারে দ্রব্যের যোগান কমে যাবে। সেক্ষেত্রে যোগান রেখা বাম দিকে সরে যাবে। আমি একটি ছোট্ট চিত্র এখানে দেখাচ্ছি। এই যে চিত্রটি,
চিত্রটি এই যে পরিমাণ, দাম, হ্যাঁ, কোয়ান্টিটি, প্রাইস, এই যে বাজার ভারসাম্য, চাহিদা রেখা, যোগান রেখা, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ভারসাম্য অবস্থা। এখন যদি যোগান কমে যায়, এই এই লাইনটা, বাজারে যোগান কমে যায়, কারণ কর আরোপ করা হলে বাজারে যোগান কমে যায়। তখন যোগান যদি কমে যায়, যোগান রেখাটা বাম দিকে সরে যায়, ঠিক আছে? বাম দিকে সরে গেলে কি হবে? এই যে দেখো, দাম বেড়ে যাবে, উৎপাদন কমে যাবে, অর্থাৎ এটি পরবর্তীত ভারসাম্য বিন্দু। এই একটি প্রভাব, অর্থাৎ যে কোনো প্রভাবকে আমরা যে বলেছি বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকির প্রভাব, এটিকে আমরা দুভাবে দেখাতে পারি। একটি হচ্ছে বীজগাণিতিকভাবে, এই যে গণিতের মাধ্যমে, আরেকটি হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে। আমি এখন যেটা দেখালাম ছোট্ট একটি চিত্র দিয়ে, সেটি হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম কর আরোপ করা হলে কি হয়। এটিকেই আমরা আবার দেখাতে পারি গণিতের মাধ্যমে। বাজারে যখন কোনো দ্রব্যের উপর কর আরোপ করা হয়, তখন দামের উপর কি প্রভাব পড়ে। প্রিয় ছাত্ররা, এখন যদি সরকার প্রতি একক পণ্যের উপর কর আরোপ করে, করটা ধরে নিলাম, এখন সরকার যদি প্রতি একক পণ্যের উপর কত টাকা হারে কর আরোপ করে? 0.90 টাকা হারে কর আরোপ করে, তখন কি অবস্থার সৃষ্টি হয়? কর আরোপ করে তখন কিসের পরিবর্তন হবে? কি চাহিদা নাকি যোগানের? অবশ্যই যোগানের। তাহলে এই যে এটি নতুন পরিবর্তিত যোগান সমীকরণ, দেখো নতুন পরিবর্তিত যোগান সমীকরণ। এই যে আমাদের যোগান সমীকরণ কি ছিল? 500p। এই p এর মধ্যেই দাম কি হয়? দাম, কোনো প্রোডাক্টের দাম বেড়ে যায়, হ্যাঁ, এটাই ছিল আমাদের যোগান সমীকরণ। যোগান সমীকরণ ছিল 500p - 500। তোমরা যদি খাতায় লিখে থাকো তোমাদের নিশ্চয় মনে আছে। এই p এর মান থেকেই যত টাকা হারে কর আরোপ করলো 0.90, সেটা তোমাদেরকে বাদ দিতে হবে। সেটা বাদ দিলে কি হয়? 500p মাইনাস, এটা গুণ করলে আমরা পাই 450 মাইনাস 500। তাহলে কি দাঁড়ায়? দেখো, QS প্রাইম ইকুয়াল টু 500p মাইনাস 900। এটি হচ্ছে আমাদের যোগান সমীকরণ। 950 হবে, 950। এটি হচ্ছে আমাদের নতুন যোগান সমীকরণ। এটি আমাদের কি? নতুন যোগান সমীকরণ। এই নতুন যোগান সমীকরণ দিয়ে আমরা আবার ভারসাম্য বের করব। কিভাবে বের করব? নতুন যোগান সমীকরণ দিয়ে আমরা আবার ভারসাম্য বের করব, সেটা কিভাবে আমরা একটু বোর্ডে দেখি। তাহলে আমরা জানি ভারসাম্য অবস্থায় কি থাকে? QD সমান QS, এখানে হবে S প্রাইম, কারণ নতুন যোগান সমীকরণ দিয়ে। তাহলে QD এর মান ছিল 4000 মাইনাস 400p, আর নতুন যোগান সমীকরণ 500p মাইনাস 950। এটা এখন এখান থেকে আমরা p এর মান বের করব। p এর মান বের করলে কি পাই? ঠিক আগের মতোই 900p মাইনাস 4950। হ্যাঁ, তাহলে আগের মতোই যদি -1 দিয়ে
উভয় পক্ষকে গুণ করা হয় তাহলে হয় 4950 ডিভাইডেড বাই 900। দাম তখন কত দাঁড়ায়? দাম দাঁড়ায় 5.5 টাকা। আগের দাম কত ছিল? আগের দাম ছিল, তোমাদের মনে আছে কি না? আগের দাম ছিল 5 টাকা। তাহলে কর আরোপ করার ফলে দামের পরিবর্তন কত হলো? দাম বেড়ে 0.5 টাকা বেড়ে গেছে দাম। এটা কিসের কারণে? কর আরোপ করার কারণে। তো কর আরোপ করা হলে ভারসাম্য যোগানের কি পরিবর্তন হয়, মানে প্রোডাক্টের পরিমাণের কি পরিবর্তন হয় সেটা একটু দেখি। এই যে যোগান সমীকরণে আমরা মানটা বসাবো, এই যে যোগান সমীকরণ, এই সমীকরণে আমরা মানটা বসাবো ইন্টু 5.5 দামের মান, নতুন দামের মান, সরি মাইনাস 950, তাই না? 950। তাহলে এটা গুণ করলে কত আসে? 2750 মাইনাস 950 ইকুয়াল টু কত হয়? 1800। তাহলে আমাদের আগের ভারসাম্য পরিমাণ কত ছিল? ভারসাম্য পরিমাণ ছিল 2000। এখন পরিমাণ কত হলো? 1800। এই জিনিসটা একটু তোমরা লক্ষ্য করো। কর আরোপ করার ফলে কি হলো? কর আরোপ করার ফলে দ্রব্যের দাম বেড়ে গেল, পরিমাণ কমে গেল। 5 টাকা থেকে দাম বেড়ে 5.5 টাকা, আর পরিমাণ 2000 একক থেকে কমে গিয়ে 1800 টাকা। অর্থাৎ দ্রব্য উৎপাদন কর আরোপ করা হলে দ্রব্য উৎপাদনের পরিমাণ কমে যায়। প্রিয় ছাত্ররা, আশা করি করের প্রভাব তোমরা বুঝতে পেরেছো। এই করের প্রভাবটা আমি যে ছোট চিত্রটা দেখিয়েছি সেটা একটু বড় আকারে দেখায়। দ্রব্যের পরিমাণ, দ্রব্যের দাম, চাহিদা, যোগান সমীকরণ। এই যে ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম, ভারসাম্য বিন্দু। দ্রব্যের উপর যদি কর আরোপ করা হয়, যোগান রেখা বামে সরে যায়। আমরা দেখলাম এটি হচ্ছে নতুন যোগান রেখা। বামে সরে গেলে ভারসাম্য বিন্দু পরিবর্তন হয়ে যায়। নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী দাম বেড়ে গেল, পরিমাণ, এই দেখো পরিমাণ কমে গেল, দাম বেড়ে গেল। তাহলে ট্যাক্স, এটা কিসের ফলাফল? হ্যাঁ, ট্যাক্সের ফলাফল বা কর আরোপ, বা সরকার যখন ট্যাক্স বা কর আরোপ করে তখন দ্রব্য উৎপাদনের পরিমাণ কমে যায়, দ্রব্যের দাম অনেক বেড়ে যায়। এই যে দ্রব্যের দাম বেড়ে গেছে, পরিমাণ কমে গেছে। আমরা গাণিতিকভাবেও দেখলাম, আবার আমরা ডায়াগ্রামের চিত্রের মাধ্যমেও দেখেছি বিষয়টি। এখন আমরা দেখব ভর্তুকির ফলাফল। ঠিক একইভাবে তোমরা দেখবা ভর্তুকি যখন প্রদান করা হয় দ্রব্যের উপর, তখন প্রোডাক্টের দাম কমে যায়, কমে গিয়ে দাম কমে যাবে, দ্রব্য উৎপাদনকারীরা উৎসাহ বেশি পাবে, ফলে দ্রব্যের পরিমাণ, উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে যাবে। আমরা তাও একটু এটা একইভাবে গাণিতিকভাবে একটু দেখাতে চেষ্টা করি। প্রিয় ছাত্ররা, এখন যদি সরকার কোনো প্রোডাক্টের উপর 0.50 টাকা হারে ভর্তুকি আরোপ করে, ভর্তুকি, আচ্ছা তোমরা ভর্তুকি বিষয়টা কি বোঝো? ভর্তুকি বিষয়টা হচ্ছে সরকার যখন উৎপাদনকারীদের উৎপাদন কার্যক্রম অবিচ্ছিন্ন রাখার জন্য যে আর্থিক সহায়তা প্রদান করে, ভর্তুকি তাহলে কি? সরকার কর্তৃক একটি আর্থিক সহায়তা প্রদান করা। যখন উৎপাদনকারীরা এই আর্থিক সহায়তা পায় তখন তারা উৎপাদন কাজে উৎসাহ পায়, ফলে এই যে প্রোডাক্টের উপকরণগুলোর দাম কমে যায়, উৎপাদনকারীরা উৎপাদন করতে অনেক উৎসাহ পায় দাম কমে যাওয়ার ফলে, তখন উৎপাদন অনেক বেড়ে যায়। তাহলে 0.50 টাকা হারে ভর্তুকি আরোপ করলে, ভর্তুকি প্রদান করলে, এটা আরোপ না, এটা হবে প্রদান। ভর্তুকি যখন প্রদান করে তখন কি অবস্থা হয়? তখন নতুন যে যোগান সমীকরণ, আগের যোগান সমীকরণের মধ্যেই এই পি এর সাথে
দাম তখন বেড়ে যাবে। কত বাড়বে? 0.50 টাকা হারে বেড়ে যাবে। বেড়ে হবে 500p প্লাস 250 মাইনাস 500। তাহলে হবে নতুন যোগান সমীকরণ হবে এটা। এই হচ্ছে ভর্তুকি প্রদান করার পর নতুন যোগান সমীকরণ। এখন এই যোগান সমীকরণের মাধ্যমে আমরা ভারসাম্য অবস্থায় কি ঘটে দেখব। ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস প্রাইম। তাহলে কিউডি এর মান ছিল 4000 মাইনাস 400p, আর নতুন যোগান দেখো 500p মাইনাস 250। এখন এখান থেকে আমরা ঠিক আগের মতো করে এই যে 900p মাইনাস 4250 ইকুয়াল টু পি এর মান কত হয়? 4250 ডিভাইডেড বাই 9। পি এর মান তখন দাঁড়ায় 4.72। এই যে এটা হচ্ছে নতুন পি এর মান। তাহলে দাম ছিল 5 টাকা, ওটা কমে গিয়ে কত হলো? 4.72 টাকা। এই ভারসাম্য দামের মান নতুন যোগান সমীকরণে বসাই। নতুন যোগান সমীকরণে যখন বসাবো তখন কি অবস্থা হয়? যোগানের মান বের হবে। তাহলে নতুন যোগান সমীকরণ 500 ইন্টু 4 পয়েন্ট, এই যে এখানে বসাবো, মাইনাস 250 কত হয়? আমরা পাচ্ছি হচ্ছে নতুন যোগান সমীকরণে যখন বসাবো 2360। তোমরা নিজেরাও একটু করবা। 250 ইকুয়াল টু দামটা হয় 2110। তাহলে আমাদের মনে আছে নিশ্চয় আমাদের ভারসাম্য দাম ছিল 5 টাকা। ভর্তুকি যখন সরকার দিল তখন দাম কমে হলো 4.72 টাকা। আর নতুন আমাদের ভারসাম্য পরিমাণ কত ছিল? পরিমাণ ছিল 2000 টাকা। সরকার যখন ভর্তুকি প্রদান করলো তখন নতুন যোগান কত হলো? 2110 একক। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যোগানের পরিমাণ অর্থাৎ দ্রব্য উৎপাদনের পরিমাণ বেড়ে গেছে, দাম কমে গেছে। ঠিক বিপরীতমুখী দুটি অবস্থার সৃষ্টি হয়। কর এবং ভর্তুকির প্রভাবটা খুবই ইম্পর্টেন্ট, খুব বোঝার বিষয় আছে। আমরা আসলে এটা বাস্তবেও সবসময় দেখি, কখনো কোনো পণ্যের দাম বেড়ে যায়, কোনো পণ্যের দাম কমে যায়। এটার পেছনে অনেক সময় কর এবং ভর্তুকির প্রভাব রয়েছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। এই বিষয়টি, ভর্তুকির প্রভাবের বিষয়টি যখন আমি চিত্রে দেখাবো, চিত্রে কি দেখতে পাচ্ছি একটু দেখো। এই যে যোগান দাম, স্বাভাবিক চাহিদা রেখা, স্বাভাবিক যোগান রেখা, এটি হচ্ছে ভারসাম্য অবস্থা, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম। ভর্তুকি আরোপ করা হলে যোগান রেখা ডান দিকে সরে যায়। ডান দিকে সরে গিয়ে কি হয়? পণ্যের দাম কমে যায়, যোগানের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এটা হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। এই হচ্ছে ভর্তুকির প্রভাব। তাহলে ভর্তুকি আরোপ করার ফলে কি হলো? যোগান রেখা ডানে সরে গেল, অর্থাৎ প্রোডাক্টের উৎপাদন বেড়ে গেল। প্রিয় ছাত্ররা, আমরা আজকের ক্লাসে, তোমরা গণিতের স্টুডেন্ট, গণিত তোমরা খুব ভালো বোঝার কথা। আজকে একটু এই গাণিতিক বিষয় একটু বেশি ছিল আজকের লেকচারে। আমাদের টপিকই ছিল এই তিনটি। হ্যাঁ, একটি হচ্ছে বাজার ভারসাম্য। শুরুতেই আমি বাজার ভারসাম্য কি বোঝানোর চেষ্টা করেছি। আমাদের দ্বিতীয় টপিক ছিল চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। এটা আমি চিত্র দিয়েও দেখানোর চেষ্টা করেছি এবং গাণিতিকভাবেও দেখানোর চেষ্টা করেছি। তৃতীয়টা ছিল বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকি আরোপের প্রভাব। কর আরোপ করা হলে আমরা দেখেছি দ্রব্যের দাম বেড়ে যায়, উৎপাদন
দ্রব্য উৎপাদনের পরিমাণ কমে যায়। আর ভর্তুকির প্রভাব দেখেছি, দাম কমে যায়, দ্রব্য উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। দুটো ভিন্ন পরিস্থিতি। তবে অবশ্যই তোমরা মনে রাখবা, কর এবং ভর্তুকির প্রভাবে চিত্রে শুধু পরিবর্তন হবে যোগান রেখা, চাহিদা রেখা সবসময় একই থাকবে। শুধু নির্দিষ্ট করে যখন বলবে কর এবং ভর্তুকি, তখন যোগান রেখারই পরিবর্তন হবে। চাহিদা রেখা কখন পরিবর্তন হয়? এরকমভাবে, যখন ভোক্তার আয়, রুচি, অভ্যাস এগুলো কমে যায় বা বেড়ে যায়, তখন চাহিদা রেখাটা নড়াচড়া করে। আমরা এটা প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, আশা করি তোমরা আমার লেকচারটা বুঝতে পেরেছো। অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে তোমরা এই লেকচারটি শুনেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন আরেকটি বিষয়, নতুন আরেকটি টপিক নিয়ে আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখবে, সবাই সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।